যেন ঘুমিয়ে পড়েছি, আমার খেয়াল আসছে না। মাত্র চোখ খুলল, ঘড়িতে তাকিয়ে দেখি রাত 9টা বাজে। মেয়েটা খেয়েছে কিনা তা জানি না, একবার দেখে আসি। অসুস্থ মানুষ। নিচে এসে ঘরের দিকে পা বাড়াতে দেখি সে বেডরুমে বসে নামাজ পড়ছে। কি নিষ্পাপ দেখাচ্ছে, আর মোনাজাতে কি যেন কান্না করছে, একদম কাল রাতের মতো কান্না। মনে হচ্ছে তার মনেও না বলা অনেক কষ্ট আছে, না বলা অভিযোগ নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়েছে। তার মনেও একটা ঝড় আছে, যে ঝড়কে সে কোনো মতেই দমিয়ে রেখেছে। নামাজ শেষ করে চোখ মুছে উঠে আমার চোখাচোখি হতে মিষ্টি একটা হাসি দিল। মনে হলো এইমাত্র একটা হাসির মুখোশ পরে নিল। আমি তাকিয়ে বললাম, ওড়না দিয়ে কেন নামাজ পড়লেন? ওয়ার্ড্রপের দ্বিতীয় ড্রয়ারে যায় নামাজ আছে। রুহি বলল, জি আমি জানতাম না তাই। তখন আমি বললাম, আচ্ছা দুপুরে তো খাননি? রুহি তখন বলল, উপস আমি ভুলেই গিয়েছিলাম খাওয়ার কথা। তখন আমি বললাম, মানুষ খাওয়ার কথাও ভুলে যায়? রুহি তখন বলল, অনেক সময় মানুষ নিজের অস্তিত্বও ভুলে যায়, সেই তুলনায় খাওয়ার কথা ভুলে যাওয়া বড় ব্যাপার না। কথাটা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল সে, আসলেই তো কথাটা তো ঠিক, আমি তো নিজেই ভুক্তভোগী। তারপর আমাকে আবার কিছু বলতে না দিয়ে সে নিজেই বলল, চলুন এখন খেতে আসেন, অনেক দেরি হয়ে গেছে। দুপুরে তো ঠিক মতো খাননি, আর আমি বা যা দিয়েছি এও কোনো দুপুরের খাবার? এর মধ্যে আবার অর্ধেক খেয়েছেন। টিফিন বক্স দেখে তো আমার একদমই রাগ লাগছিল, কিন্তু কি করার, তখন তো আপনি ঘুমাচ্ছিলেন। এতগুলো কথা বলতে বলতে সে আমার আগে আগে ডাইনিংয়ে চলে এসেছে। আমি মুচকি মুচকি হাসছি তার কথা শুনে। খুবই চমৎকার তার কথা, যে কোনো মানুষের মায়া কাজ করবে। আমার যথেষ্ট কিউট লাগছে ওকে। ইশারা দিয়ে আমাকে টেবিলে বসতে বলে প্লেটে খাবার বাড়িয়ে দিচ্ছে। ইরাত তখন বলল, আপনি বসুন। রুহি তখন বলল, আপনি শেষ করুন তারপর খাই। আপনি আমাকে থাকতে দিয়েছেন আপনার বাসায়, এখন যদি ঠিক মতো আপনার যত্ন না করি কিভাবে হবে? না এমন করলে তো চলবে না। তখন আমি বললাম, রুহি শুনুন, খেতে বসুন। রুহি তখন বলল, হ্যাঁ আগে আপনি খান। এবার আমি উঠে দাঁড়িয়ে সোজা রুহিকে একটা চেয়ার বসিয়ে দিয়ে বললাম, চুপ, একদম চুপ, একটা কথাও বলবেন না। আর আমি অসুস্থ না, আপনি অসুস্থ, আর আগে আপনি খেয়ে নেবেন এখন, তারপর মেডিসিন নেবেন, এরপর আমি খাচ্ছি। আর একটা প্রশ্নের উত্তর দিন তো, আপনি খাননি কেন এখনো কিছু? আর আপনি অসুস্থ, সময় মতো না খেলে হবে না, বুঝছেন? সে অসহায় হয়ে আমার দিকে তাকিয়ে আছে, চোখে একদম পানি চলে এসেছে, তবুও খাচ্ছে না। এবার আমি একটা কড়া কণ্ঠে কথা বললাম, আস্তে করে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কাঁদছেন কেন, আমাকে বলুন। রুহি তখন বলল, আমি আসলে নিজের হাতে খেতে পারি না, ভালো লাগে না, তাই খিদে পাচ্ছিল না, আর একা একা খাওয়ার অভ্যাসও আমার একদমই নেই, এই জন্য। কথাগুলো বলে বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে কান্না শুরু করে দিল সে। তখন আমি বললাম, আরে আরে কাঁদছেন কেন? সরি, আমি তো জানতাম না। দেখি কোনোভাবে সে কান্না থামাচ্ছে না, মনে হচ্ছে পুরনো কোনো স্মৃতি মনে পড়ে গেছে তার। তাই আমি একটু ইতস্তবোধ করলেও ভাত মেখে নিজ হাতে তার মুখের সামনে তুলে ধরলাম। তখন বললাম, হা করুন। সে আমার দিকে প্রশ্নবোধক নজরে তাকিয়ে আছে, হা করলো। তারপর তাকে খাওয়াতে খাওয়াতে এক পর্যায়ে জিজ্ঞেস করলাম, আপনি কোথায় থেকে এসেছেন? মুহূর্তে তার চেহারাটা আবার কেমন যেন হয়ে গেল, যেন তাকে এই প্রশ্নটা জ্বরের থেকেও বেশি কাবু করে ফেলেছে। আমি নিজেই বোকা হয়ে গেলাম তাকে কথাটা জিজ্ঞেস করে। কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে থেকে সে আমাকে বলল, আমাকে এসব জিজ্ঞেস করবেন না প্লিজ, আমি কিছু বলতে বা মনে করতে চাই না। তার কথার আওয়াজে ফুটে উঠল মনের বেদনা। তাকে খাওয়ানোর পরে ওষুধ খাইয়ে আমার সামনে বসিয়ে রেখে আমিও খেয়ে নিলাম। মেয়েটা চুপচাপ বসে আছে, মাঝে শুধু একটা প্রশ্ন করলো আমাকে, আচ্ছা আপনার পরিবারে কে কে আছেন? তখন আমি বললাম, আমার কেউ নেই, আমি একা। তারপর থেকে আবারও প্রিন ড্রাইভ সাইলেন্স। এদিকে রুহিকে যখন ইরাত খাইয়ে দিয়েছিল তখন সে ভালোভাবে ইরাতকে দেখছে। এর আগে এত ভালোভাবে রুহির ওকে দেখা হয়নি। বেশ করে ইরাদের খাওয়ার সময়ও সে ইরাদের দিকে ভালো মতো তাকিয়েছিল, যেন খুঁটিয়ে খুঁটিয়ে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলো। খাওয়া শেষে ইরাদের কড়া নির্দেশ, রুহি চুপচাপ বসে থাকবে চেয়ারে, আর ইরাদ নিজে সব কিচেনে রেখে আসবে। যেই কথা সেই কাজ হলো। রুহি চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো সব শুনল।